বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য শীতের ভূত। শুরু করছি। এবার আমি যে গল্পটি বলবো সেটি একেবারে অন্যরকম। আমি তখন সরকারি চাকরি করি। কংসাবতীর তীরে পাঁশকুড়ার ডাকবাংলো, সেখানে গিয়ে উঠেছি আমি আর আমার বন্ধু সুকুমার। সন্ধ্যের সময় সেখানকার চৌকিদার একটা লণ্ঠন জেলে দিয়ে বলল, আমি চললুম মানে? বলল, এখানে আমি থাকতে পারবো না রাত্রিবেলা, এখানে কেউ থাকতে পারবে না। সে আবার কি? আমরা খাবার দাবার কেনার জন্য বাইরে একটা দোকানে গেলাম। পাউরুটি কিনছি, মাখন কিনছি। তখন দোকানদার জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই ডাকবাংলোয় উঠেছেন? আমি বললাম, হ্যাঁ, আমরা সরকারি কর্মচারী, ওখানেই উঠেছি। বললেন, দেখুন কি হয় রাত্রে। একটু ভয় ধরিয়ে দিল। আমি আর সুকুমার ফিরে এলাম ডাকবাংলোয়। সেখানে ঘরে দুটো ক্যাম্পখাট ছিল। দরজা ভেতর থেকে বন্ধ করার ছিটকিনিও নেই। দুটো দরজায় দুটো খাট লাগিয়ে, যাতে কেউ না ঢুকতে পারে, আমরা শুয়ে আছি। পাশে একটা সুন্দর বড় ঘর আছে, সেটা তালা দেওয়া। শুতে যাওয়ার আগে দেখলাম সেই ঘরে কেউ নেই, তালাই ঝুলছে। রাত্রিবেলা শুয়ে আছি, হঠাৎ দেখছি সেই ঘরে কেউ দেশলাই জ্বালালে যেমন খসখস শব্দ হয়, সেই রকম শব্দ করছে। তখন মনে মনে ভাবছি, যাক বাবা, ওই ঘরে নিশ্চয়ই কেউ এসেছেন। মনে বেশ সাহস হলো। আমি সুকুমারকে বললুম, সুকুমার, পাশের ঘরে কে এসে গেছে, খুব শীত। দরজা খুলে করিডোর দিয়ে গিয়ে পাশের ঘরটা দেখলাম আগের মতো সেই রকম তালা ঝুলছে। তাড়াতাড়ি হেঁট হয়ে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে ভয় আরও বেড়ে গেল। পরদিন সকালে ওই ঘরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এলেন। তার সঙ্গে আলাপ হয়ে খুব ভাব হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটল এবং চৌকিদার পালালো, এখানে থাকা যাবে না বলে, এই সমস্ত ব্যাপারে কি ব্যাখ্যা হবে আমি জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, অনেকের জীবনে এই রকম অভিজ্ঞতা হয়েছে যারা মিথ্যা কথা বলার মানুষ নন। কলকাতাতেই একটি বিশেষ বাড়ি আছে। ছাতুবাবুর লাটুবাবুদের বাড়ির পাশেই সেই বাড়িটি, শিব মন্দিরের গায়ে। সেই বাড়ির যে নিচের ঘর, ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন একালের একজন বিখ্যাত লৌহ ব্যবসায়ী, বেশ ধনী। লাটুবাবুর আত্মীয় আমাকে একদিন বললেন, আপনি ভূতের কথা বলছেন, আপনি কি জানেন এই বাড়ির নিচের তলাটা ভয়ঙ্কর উপদ্রুত? আমি বললাম, কেন? বললেন, ওখানে রাত্রে খাটে কেউ শুলে তাকে খাট থেকে মেঝেতে ফেলে দেওয়া হয়। তাই ওই লৌহ ব্যবসায়ী সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। বললাম, আমাকে একদিন রাত্রে থাকতে দেবেন? বললেন, পারবেন থাকতে? এই যে ভূতের গল্প, শীতকালে বেশ জমে যায়, গা ছমছমে একটা পরিবেশ। সন্ধ্যের পর দক্ষিণেশ্বরের পঞ্চবটিতেও ভূত দেখতে পাইনি বটে, কিন্তু চারদিক নিস্তব্ধ, শান্ত, স্থির গঙ্গা, যেন একটা অন্য রকমের আলো। শীতকালে একটা কুয়াশা কুয়াশা ভাব। উল্টো দিকে বেলুড়। মনের জোর এনে গাছের ফাঁক দিয়ে যেতে যেতে কীরকম মনে হতো ঠাকুর এখানে বিচরণ করেছেন, সাধন করেছেন। ঠাকুরের যারা সন্তান, তারা এখানে বিভিন্ন জায়গায় সারা রাত ধ্যান করেছেন। এই বেলতলা, এই পঞ্চমুণ্ডির আসন। ভয়ে কুঁকড়ে গেছি, তাও মনে সাহস এনে
ঘুরে দেখেছি, একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি। ভূত যদি নাও থাকে, কিন্তু এই অনুভূতিটাই বড় ভৌতিক। এটা আনন্দের অনুভূতি নয়, এটা রোগ যন্ত্রণার অনুভূতি নয়। মনে কোনো একটা অজানা জায়গায় যেন অজানা ইঙ্গিত আসছে, আছি আছি, আমরা আছি। কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, তারা যাচ্ছে কোথায়? আমরা এই ভেতরের বাতাস আমি যখন বেঁচে আছি ছাড়ছি, বাইরের বাতাসে তা মিশে যাচ্ছে, কিন্তু আমার প্রাণ বাতাস যখন আমার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে কি একেবারে হারিয়ে যাচ্ছে? হারাতে পারে না, সেই বাতাসের মধ্যেই মিশে আছে। এবং যাদের অনুভূতি খুব সূক্ষ্ম, যাদের পঞ্চেন্দ্রিয় খুব সক্রিয়, তাদের এই সমস্ত অলৌকিক দর্শন হয়। তারাপীঠের মহাশ্মশানে আসনে উপবিষ্ট বামদেবকে ভূতপ্রেত ভয় দেখাচ্ছে। তিনি চিৎকার করছেন, ও নগেন বাবা, ও নগেন বাবা। তিনি কি মিথ্যেবাদী? মোটেই না। আমরা নিজেদেরকে খুব নিরাপদ জায়গায় গুটিয়ে রাখি। তাই এটা মনে রাখতে হবে, প্রেত শব্দের অর্থ কী? প্রেত শব্দের অর্থ দেহহীন একটা অনুভূতি। প্রেত শব্দের অর্থ দেহহীন একটা অনুভূতি।